সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে এই স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশ দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব আহসানুল্লাহ শামীম। জনাব আহসানুল্লাহ শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ করার জন্য, আপনাদের এই চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা জানি যে আপনার দীর্ঘ একটি রাজনৈতিক কেরিয়ার, যদিও আপনি অত্যন্ত তারুণ্যের একজন প্রতীক, কিন্তু দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সময় রাখছেন, অবদান রাখছেন, বিভিন্ন জোটে ছিলেন এবং এখন একটি নাগরিক মঞ্চ এর প্রধান সমন্বয়কারী এবং দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান। তো আপনার দৃষ্টিতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি আমাদের দেশের মানুষের জন্য, যদি একটু বলেন। আমি সর্বপ্রথমই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে এ পর্যন্ত আসতে যতটুকু ত্যাগ এবং কোরবানি দিতে হয়েছে এর সবটুকুন তৌফিক দান করেছেন আমাদের মহান রব আল্লাহ, তাকে শুকরিয়া আদায় করছি তার জন্য। তো বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আপনার এই প্রশ্নটা যথার্থ মূল্যায়ন করতে হয় যে আজকের এই ফেসিবাদের 15 থেকে 16 বছরের ফেসিবাদী সরকারের দুঃশাসনের কবলে পড়ে এদেশের মানুষ একটি অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা রাজনীতিতে এতটা অভিজ্ঞ হয়েছেন এবং তারা বুঝতে পারেন যে দেশে রাজনীতি করতে গিয়ে কে কোন ধারার কোন মতের রাজনীতি করছেন এবং কোন দেশি ট্যাবলেট তারা গ্রহণ করেছেন, এটা তারা বোঝেন। যেমন ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষ বলতে শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদে যারা রয়েছেন, পরিচালনা পর্ষদ বলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে আইনমন্ত্রী, আইন উপদেষ্টা যাকে বলি, মাহফুজ আলম সহ তাদের কার্যক্রমে সাধারণ মানুষ বলছেন যে এরা কিন্তু ভারতের ট্যাবলেট খেয়েছেন বা এদের বদ হজম হয়েছে। এই বদ হজমের কারণে তারা এক এক সময় এক এক কথা বলেন এবং কখনো বলেন যে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার মতো পরিস্থিতি হয়নি বা আমরা কেন করব। ওনাদের কাছে কি এই দৃশ্যগুলি যায়নি যে 5 আগস্টের আগে থেকে, অর্থাৎ 16 জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে? মনে হচ্ছে যেন এটা শুধু ইসরায়েল না, শুধু ওই রকম জেনোসাইড না, মনে হচ্ছে যেন এটা একটা সাধারণ রীতিমতো যুদ্ধ। কার সাথে যুদ্ধ করেছেন সরকার? তদানীন্তন সরকার দেশের জনগণকে দমন পীড়ন, হত্যা, গুম করে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন এবং এই রাষ্ট্রটাকে যারা এর উপরে জেকে বসেছিলেন তা প্রতিবেশী দেশ ভারত। তো ভারতের এই যে ফেসিবাদী চরিত্র এদেশে না শুধু পৃথিবীর মানুষ দেখেছে যে তারা কত নৃশংস হতে পারে। কারণ ভারতের শাসন ক্ষমতা রয়েছে গণহত্যাকারী, গুজরাটের একদম প্রতিষ্ঠিত গণহত্যাকারী, যাকে একদম নির্ভেজাল গণহত্যাকারী এই নরেন্দ্র মোদী, তার ছত্রছায়ায় এই বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এদেশে গণহত্যা চালিয়েছে এবং দম্ভবারে স্বীকার করেছে যে আমি হেলিকপ্টারকে একটাকে বলে দিয়েছি, অন্যটি মোহাম্মদপুর এলাকায় গিয়ে তারা গুলি করবে। তো এটা জাতিসংঘ এবং সারা পৃথিবীর মিডিয়াগুলি এই তার বক্তব্য শুনে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেদন দিয়েছে, এই গণহত্যাকে তারা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ এটা গণহত্যা বিগত সরকার করেছে। তাহলে এটার বিচার আড়াল করার জন্য কত বড় দুঃসাহস দেখাতে পারে এই উপদেষ্টারা যে এটা তাদের নিষিদ্ধ করার মতো কোনো যুক্তি তাদের কাছে নেই। তো আমি বলবো যে তাদের যে অন্তরে রোগ আছে, প্রতিবেশী দেশ ভারতের কোনো উপঢৌকন তারা গ্রহণ করেছে অথবা সেখান থেকে তাদের কোনো প্রেসক্রিপশন এসেছে। তা আমি খুব ভবিষ্যৎবাণী করব না, খুব দ্রুত সময় বলতে পারি এই দুইজন উপদেষ্টা কোনো মতেই এই পরিষদে তারা থাকতে পারবেন না। কারণ জনগণ এবং এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওই ছোট্ট ঠুনকো বোতল মেরেই তো আর প্রতিবাদ করা হয় না, প্রতিবাদ জনগণ নিজেদের থেকে তৈরি করেছেন। আমি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটি বিচার কার্য চলছে, এই বিচার খুব চলমান প্রক্রিয়া, এটির মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান নায়িকা
সেই শেখ হাসিনাকে এদেশে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং সর্বোচ্চ বিচার হবে। এই আদালতের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মানুষ দেখবে যে গণহত্যা করলে তার বিচার কেমন হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হবে। কারণ তারা কিন্তু আওয়ামী লীগ যারা করেছেন তারা হেসেছিলেন, আনন্দিত হয়েছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন যখন এদেশের আলেম ওলামাদেরকে নির্বিচারে ফরমায়েশি রায় দিয়ে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সেই পিছনে যেতে হয় যে এই শেখ হাসিনার পিতা যখন বাকশাল কায়েম করেছিলেন, এদেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল সেই বাকশালের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য। সেখানে যারা ফেরেশতাদের মতো এসে ওই জনগণকে মুক্তি দিয়েছিলেন, তাদেরকে জনগণ যেভাবে বরণ করেছিল, সেই তার কন্যা শেখ হাসিনা কিন্তু সেই তাদেরকে, তারা যখন সেই প্রেক্ষাপট পরিবর্তন করলেন, তাদেরকে ফাঁসি তো দূরের কথা, নিজ হাতে তাকে জবাই করে সে আর্মি অফিসারকে সে ধৃষ্টতা প্রদর্শন করেছে। এরকম একজন গণহত্যাকারী, এরকম একজন সন্ত্রাসী নারী কি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় এতদিন অধিষ্ঠিত হয়েছিলেন? আমাদের দুর্বলতা আছে, আমাদের অনৈক্যের কারণে, আমাদের অবৈধ সুযোগ সুবিধা রাজনীতি থেকে গ্রহণ করার কারণে এটি হয়েছে। সুতরাং প্রমাণ হয়েছে যে প্রকৃতপক্ষে কারা দেশপ্রেমিক, কারা জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, এটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। যারাই এই বিচারের বিরোধিতা করবে, যারাই এই বিচারকে বাদ দিয়ে দ্রুত নির্বাচন করে ভারতের হাতে ক্ষমতা আবার তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তারা কিন্তু জনগণ থেকে ধিক্কৃত হবে এবং ইতিমধ্যেই জনগণ তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। আমরা কাউকে নাম নিয়ে ব্যথিত করব না, কষ্ট দিতে চাই না। আজকের প্রেক্ষাপট জিজ্ঞেস করেছেন, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে হয়, শাহবাগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, এই শাহবাগে আমরাও অবস্থান করেছিলাম এবং আমরা প্রথম থেকেই, আজ একদিন নয়, 2013 সাল থেকে আওয়ামী লীগের এই রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি, এরা বিলীন হয়ে যাবে, এরা হারিয়ে যাবে, এরকম ভবিষ্যৎবাণীর অসংখ্য বক্তব্য আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা দিয়েছি। নাগরিক মঞ্চ গঠন করেছি, সেখানে তদানীন্তন যে 4 দলীয় জোট না, তদানীন্তন 18 দলীয় জোটের যে নেতা ছিলেন সৈয়দ জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব, তিনি এসেছিলেন, জেনারেল আমসা আমিন সাহেব, তারপরে কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদুল আকবর সাহেব, মেজর মাসুদুল হাসান, এমনিকার অনেক আর্মি অফিসাররা সেখানে ছিলেন। তো আমরা বসেছিলাম না, আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা করেছি। আর সেই প্রচেষ্টা শুধু আমি একা নয়, এরকম অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মাঠে সক্রিয় আছেন। জামাত ইসলামী তো আছেনই, ইসলামী রাজনৈতিক অঙ্গনে ইসলামী শাসনতন্ত্র বলেন, অন্যান্য খেলাফত মজলিস বলেন, তারপরে হেফাজতে ইসলাম বলেন, অসংখ্য আলেম ওলামারা এদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাদের চোখের পানি, তাদের গ্রেপ্তারের পরে নির্যাতন, গুম খুন এবং শাপলা চত্বরে যে রক্তাক্ত সেই বিভীষিকাময় সেই 5 মে 2013 সালের ঘটনা, সেদিন আমাদের ইসলামিক টেলিভিশনটা বন্ধ করা হয়েছিল, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই ইসলামিক টেলিভিশনে আমি প্রোগ্রাম প্রডিউসার দায়িত্ব পালন করেছি, অবশ্যই জানেন আপনি একজন সাংবাদিক। তো সেই হিসাবে বলবো যে জুলুম নির্যাতনের পরিসমাপ্তি হয় স্বৈরাচারের পতন দিয়ে। আমরা তখনই বলেছি যে যত অত্যাচার, যত নির্যাতন মাত্রা বাড়াবে, রাত যত গভীর হয়, সুবহে সাদেক বা সকাল তত ঘনিয়ে আসে। তো সেটার পরিসমাপ্তি হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। আবু সাইদ মুগ্ধ এবং অসংখ্য ছাত্র, নাম না জানা ছাত্র ভাইয়েরা যে জীবন দিয়েছেন, তার বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম মন খুলে কথা বলার মতো কি রাষ্ট্র পেয়েছি। যার কারণে আজকের এই মুহূর্তে, আজ রাত হয়েছে, আপনার এই স্টুডিওতে এসেছি। এমনও দিন গেছে চ্যানেলের স্টুডিও থেকে বক্তব্য দিয়ে বের হয়েছে আর বাসায় ফিরে যেতে পারেনি, ছেলেমেয়েরা তার পিতাকে পায়নি, ওখান থেকে গুম করেছে, পরবর্তী সময় হত্যা করেছে। এরকম বিএনপির অনেক নেতাদেরকেও করেছে, আর জামাত ইসলামীর তো অসংখ্য অগণিত লোকদেরকে হত্যা করেছে। তারা হচ্ছে ওই বিগত ফ্যাসিস্ট সরকারের ছিল ভিকটিম। তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, একজন জ্যান্ত নেতা, বর্ষিয়ান নেতা, তাদেরকে ছাদের উপর থেকে ফেলে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এই পল্টনে অসংখ্য ছাত্র শিবিরের ছেলেদেরকে দিবালোকে শহীদ করা হয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। কোথায় সেই নমরুদ হায়েনারা, কোথায় সেই আজাজিলরা? এখন তো দেখছি না। সেই পুলিশের ভিতরে গাপটি মেরে থাকা প্রতিবেশী দেশ ভারতের জার্সি পরে দেশে অস্ত্র হাতে নিয়ে ডাকাতি করেছে। আজকের যারা সেই ডাকাতদেরকে আবার আনতে চাচ্ছেন, সেই খুনিদেরকে যারা আবার এই বিভীষিকাময় পরিস্থিতি বহুগুণ শক্তি বৃদ্ধি করে নির্যাতন করার জন্য দেশে রাজনীতি করতে চাচ্ছেন, চাপিয়ে দিতে চাচ্ছেন, সে সকল রাজনৈতিক নেতাদেরকে বলবো,
আপনারা শেখ হাসিনার চাইতে শক্তিশালী নন, আপনারা ওই বিগত ফ্যাসিস্ট সরকারের চাইতে শক্তিশালী নন। আপনারা কিন্তু বানের স্রোতের মতো ভেসে যাবেন, খড়কুটার মতো ভেসে যাবেন। কারণ ছাত্র জনতা যখন ছুটে আসবে তার সাথে সাধারণ মানুষ ছুটে আসবে। আপনারা যদি এখনো শুভবুদ্ধির উদয় আপনাদের না হয়, এখন যদি সোজা না হয়, সোজা পথে না আসেন, আমি বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিনিয়ত আপনারা বলেন এই সোজা পথে আসেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আমরা ছাত্র জনতার এই বিচার দ্রুত দেখতে চাই এবং ওই খুনিদের ফাঁসি এবং সর্বোচ্চ শাস্তি এটা নিশ্চিত করতে চাই। এরপরে আপনারা নির্বাচন করেন, হয়তো জোটগতভাবে করেন অথবা ইন্ডিভিজুয়ালি করেন, করতে পারেন। রাজনীতি তো সবার জন্য উন্মুক্ত। যেমন আপনি একটা রাজনীতি দল করতে পারেন বা করেছেন, আপনি বিগত দিনে রাজনীতির অঙ্গনে আপনার ভূমিকা আছে, মিডিয়া অঙ্গনে যেমন আপনি একজন পরিচিত মুখ, রাজনীতি অঙ্গনে আপনার ভূমিকা আছে। সুতরাং বলবো আজকের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, মানুষ এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে আজকে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীর সাহেব হুজুর একত্রে বসে কথা বলছেন, আলোচনা করছেন। আগামীতে তারা রাজনীতিতে একসাথে পথ চলবেন। তার সাথে হেফাজতে ইসলাম আছেন, তার সাথে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, অন্যান্য ইসলামী দলগুলি আছেন। এটা সত্যি এদেশের মা বোন সহ এদেশের জনগণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারা আনন্দিত, উদ্বেলিত, তারা কৃতজ্ঞ, কৃতার্থ, গৌরবান্বিত। কারণ তারা চাচ্ছে এরকম একটা শক্তিশালী ইসলামাইজেশন, একটি রাজনৈতিক বলয় তৈরি হোক। কারণ লুট, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি এমন কোনো অপরাধ নাই তারা করে নাই। সুতরাং আমরা বলবো, মুদ্রার এপিঠ ওপিঠ একটি কথা প্রচলিত আছে, আমরা কাউকে আগেই বলেছি কষ্ট ব্যথা দিতে চাই না। সুতরাং আপনাদের কথা, আপনাদের রাজনীতি, আপনাদের ভাষায় যদি সেগুলি প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, জনগণ বলতে বাধ্য। সুতরাং বলতে চাই প্রত্যেকেই একটা বারের জন্য ইসলামকে দেখুন। যেমন কোরআন, ওই স্বৈরাচারী শেখ হাসিনাও বলেছিল মদিনার সনদে দেশ চালাবো। এটা তো তাদের মুখের কথা দিয়ে দেশে মানুষকে ধোঁকা দিয়েছে। প্রকৃত অর্থে যদি এদেশের ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে কোরআনের সংবিধান মেনে আমরা একটা বার দেখাই জনগণকে কোরআনের শাসন কিভাবে দেশ পরিচালনা হয়, কোরআনের শাসন কিভাবে মদিনার সনদে দেশ পরিচালিত হয়। আপনি তো অবশ্যই চাবেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক, সকলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক তাদের সমান অধিকার ফিরে পাক। এখানে হিন্দু, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে প্রত্যেকে কিন্তু তাদের অধিকার ফিরে পাবে। আমি বলছি আমরা ইসলামের সাথে আছি, জনগণের সাথে আছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, এদেশের লক্ষ কোটি তরুণ এবং ছাত্র জনতা জীবন দিতে তারা প্রস্তুত আছে। অতএব আমরা এখন আর কাউকে কারো রক্তচক্ষু ভয় করি না। ইনশাআল্লাহ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার প্রতিষ্ঠা হবে, সেটা বিচারের পরে, সংস্কারের পরে। আর সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয়, তাহলে এই সরকারকে বলবো কালক্ষেপণ করে এই দুষ্ট বুদ্ধি এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেবেন না। সুতরাং আপনার এই প্রশ্নের যথাযথ উত্তর সম্ভবত পেয়েছেন। জি, ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি ইতিমধ্যেই বলেছেন যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ অনেকেই ঐক্যবদ্ধ হচ্ছেন। তো আমরা যেটি দেখেছি যে 5ই আগস্টের পূর্বে প্রায় 1.5 যুগের অধিক সময় জামাত ইসলামী অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, পালানোর মধ্যে ছিলেন, শাস্তির মধ্যে ছিলেন, যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু আমরা 5 আগস্টেই দেখলাম যে সেনাপ্রধানও যেভাবে ডাক্তার শফিকুর রহমানকে বা জামাত ইসলামীকে গুরুত্ব দিয়েছেন। তো আমরা দেখেছি যে 5 আগস্টের পূর্বে প্রায় 1.5 যুগ সময় ধরে জামাত ইসলামী অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেছে, পালানোর মধ্যে ছিল, যন্ত্রণার মধ্যে ছিল, মামলার মধ্যে ছিল। কিন্তু 5 আগস্টের পরেই আমরা দেখলাম যে সেনাপ্রধান থেকে শুরু করে ডাক্তার শফিকুর রহমানকে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন, একবারে মানে প্রথমেই তার নামটি এসেছে। এবং তারপরে দেখলাম যে তারা খুবই সক্রিয় এবং আলোচনা হচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে তারা কিভাবে দেশ চালাবে, কি করবে। তো এই যে আলোচনাটা বা মানুষের মধ্যেও এই ধরনের একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে তারা আসলে সেই ধরনের শক্তি সামর্থ্য অর্জন করছে যে একটি দেশের সরকার প্রতিষ্ঠার জন্য, বা তারা সত্যিই যদি ইসলামী দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে দেশের অবস্থা আসলে কেমন হবে বলে আপনি মনে করেন? আমি ধন্যবাদ জানাই যে বিগত কয়েক মাস আগে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ গুলশানে আমাদেরকে ডেকেছিলেন, নাগরিক মঞ্চের নেতৃবৃন্দকে নিয়ে ওখানে গিয়েছিলাম। সেখানে অনেক আর্মি অফিসাররা আমাদের টিমে ছিলেন। তো সেখানে তারা প্রশ্ন করেছিলেন যে জামাত ইসলামীর পক্ষ থেকে আনুপাতিক হারে নির্বাচনে যাওয়ার বা নির্বাচন করার যে প্রস্তাব এসেছে এর সাথে আপনারা একমত কিনা। প্রশ্নের জবাবে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন,
সেখানে আমাদের বরকতুল্লাহ বুলু সাহেব ছিলেন, ইকবাল হোসেন মাহমুদ টুকু সাহেব ছিলেন, আরো নেতৃবৃন্দ ছিলেন, আমাদের নেতৃবৃন্দ ছিলেন। সেখানে বলেছি আমি নির্দ্বিধায় যে আমরা সেই আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি। জামাত ইসলাম যে প্রস্তাব জাতির সামনে দিয়েছেন, ওনারা বললেন এর কেন চাচ্ছেন? তো আমরা বললাম, আমি বলেছি বা আমাদের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে বলেছি যে এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদেরও তো একটা স্বপ্ন আছে, মানুষের সেবা করা, দেশের সেবা করা, বা দেশ সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করা। এটা তো রাজনীতির মূল উদ্দেশ্য। এটা তো কোনো পেশা বা এখান থেকে লুটপাট করে খাওয়ার মতো যারা করেছেন তারা অবশ্য আইনের আওতায় আসছেন। তো আমরা সেবা করতে চাচ্ছি, তো আমরা সুযোগ পাবো, আর আপনারা তো ওরকম সুযোগ করে দিবেন না। তো একটা উদার এবং গণতান্ত্রিক মন নিয়েই জামাত ইসলামী প্রস্তাব দিয়েছে, আমরা এটা স্বাগত জানাচ্ছি, আমরা তাদের সাথে আছি। তখন তারা আমাদেরকে 31 দফার একটা কি নোট বা একটা নোট বা বই দিয়েছেন, সেখানে বলছে আমরা 31 দফার চাচ্ছি এবং এটার আলোকে। তো ওটা আমরা গবেষণা করে দেখলাম যে জামাত ইসলামের যে চিন্তা ভাবনা চেতনা তার ধারে কাছেও নাই 31 দফা। তো সুতরাং আমরা ভাবলাম যে রাজনীতিতে জামাত ইসলামের কাছে তারা অতটা পরিপক্ক নয়, যে জাতি কখন কি চাচ্ছে, এ জাতির চাহিদা কি। এ জাতির চাহিদা হচ্ছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যারা সামনের সারিতে জীবন দিতে পারে, আবু সাইদের মতো বুক পেতে দিতে পারে এবং প্রতিরোধ গড়ে তুলতে পারে, মানব ঢাল গড়ে তুলতে পারে, তারাই পারবে এদেশ শাসন করতে। তাদের হাতেই এদেশে জনগণ শাসন ক্ষমতা দেবে এবং তারা তো জনগণকে নিয়েই করতে চাচ্ছে। তো সেই বড় মনের পরিচয় জামাত ইসলামী দিয়েছে এবং তার সাথে যারা ইসলামী দলগুলি আছে তারাও সমন্বয় করে নিচ্ছেন। বারবার দফায় দফায় তাদের মধ্যে আলোচনা হচ্ছে, চলছে, এটা জনগণ খুব ভালোভাবে নিচ্ছে। তো আমি মনে করি যে জামাত ইসলামী যে ত্যাগ এবং তাদের যে কোরবানি, সেটা এই বাংলাদেশ হওয়ার পর থেকে এরকম কোন রাজনৈতিক দলের উপরে আসেনি এবং ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে তারা এতটাই সবর বা ধৈর্য ধারণ করেছিলেন, যেটার উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজাকারের তকমা দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে রাজাকার, শামস, এই শামস কি কি হাবিজাবি, আল বদর ইত্যাদি ইত্যাদি ওরা বলেছে। কিন্তু বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তার পবিত্র জবান থেকে যখন প্রথমেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নামটি উচ্চারণ করেছেন, এদেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে ওই রাজাকারের তকমা দিয়ে যারা রাজনীতি করে এই জনগণকে 50-53 বছর মিথ্যার বেশাতি দিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে ধোঁকা দিয়েছেন, তাদের মুখে ছাই পড়েছে সেদিন, তারা সেদিন তাদের অন্তর জ্বালায় তারা দগ্ধ হয়েছেন। সুতরাং এই কাজটি করার জন্য ওয়াকারুজ্জামান সাহেবকে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আরো একবার তাকে স্বাগত বা ধন্যবাদ জানানো উচিত। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে তার সাহসী এই বক্তব্যটা দেওয়ার জন্য। এই পর থেকে জনগণ ঘুরে দাঁড়ালো, জামাত ইসলামের কাছে মানুষ আসতে শুরু করলো। এদেশে বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন প্রস্তাব ইতিমধ্যে আমাদের কাছে আসছে, জামাতের কাছে গিয়েছে যে কি কি দরকার। জামাত বলেছে কিছুই দরকার নেই আমাদের, আমরা আল্লাহর আইন কায়েম করব, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করব এবং এদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করব, আর দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা মানব ঢাল তৈরি হয়ে আছি। যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যত ত্যাগ কোরবানি দেওয়া দরকার, বাংলাদেশ জামাত ইসলামী, তাদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির সহ তাদের সকল শ্রেণীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সবাই প্রস্তুত আছে। তো এই রকম বক্তব্য কারা দিতে পারে? আপনি শুনেছেন যখন জামাতের সাথে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন চলেছে, যে 18 দলীয় জোট, 20 দলীয় জোট, তখন আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছিলেন যে পুলিশ চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, পুলিশ চলে পাতায় পাতায়, আমরা চলি রগে রগে। তো সুতরাং তাদেরকে ধরার মতো, তাদেরকে পাকড়াও করার মতো ওরকম যদি তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রাজনীতি করতো, তাহলে এই পর্যন্ত জামাত আসতে পারতো না। সুতরাং তাদের সাথে চ্যালেঞ্জ করে সংগঠন টিকিয়ে রেখেছে। সারা বাংলাদেশের একটি অফিসও তাদের খোলা ছিল না, সকলকে তালা মেরেছে। তারপরে তাদের ঘর বাড়ি, তাদের যে প্রকাশ্যে যেখানে যা ব্যবসা প্রতিষ্ঠান পেয়েছে সব লুটপাট করে নিয়েছে। তারপরেও তো আল্লাহ তাদেরকে টিকিয়ে রেখেছেন। এটা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাদেরকে এই গনিমতের মাল হিসেবে এই সম্মানটুকুন দিয়েছেন। এটা মনে করি যে তাদের জন্য একটা গনিমতের মাল আল্লাহর পক্ষ থেকে, খাজিনা, সাহায্য, এটা সাকিনা, প্রশান্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। সেজন্য জামাতের সাথে তাদের জনসমর্থন, তাদের প্রতি মানুষের করুণা, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বহুগুণ বেড়ে গেছে।
এটাই জামাতের প্রাপ্য। জি, অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।